নমস্কার শিক্ষার্থীরা, আজ আবার আমরা এসে উপস্থিত হলাম আমাদের অনলাইন ক্লাসে। আমরা আলোচনা করছিলাম সমাস অধ্যায়টি নিয়ে। এই সমাস অধ্যায়ে ইতিপূর্বে বেশ কিছু অংশ আলোচনার পর আজ আমরা উপস্থিত হয়েছি আরেকটি বিভাগ নিয়ে আলোচনা করতে, যেই বিভাগটির উদাহরণ তোমাদের সামনে এখানে তুলে ধরা আছে। এখান থেকে তোমরা অনুমান করে নিতে পারো যে আজকে আমরা কোন সমাসটা পড়াতে যাচ্ছি। এই বাক্যটিতে যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে আমরা সেই ধরনের সমাসবদ্ধ পদ কিছু লাইনটির মধ্যে তুলে রেখেছি। স্কুল কলেজের ছেলেমেয়েরা পড়াশোনা ছেড়ে রাত দিন ঘুরছে। তো স্কুল কলেজ একটা সমাসবদ্ধ পদ রয়েছে, ছেলেমেয়েরা একটা সমাসবদ্ধ পদ রয়েছে, পড়াশোনা একটা সমাসবদ্ধ পদ রয়েছে, রাত দিন একটা সমাসবদ্ধ পদ রয়েছে। তো এই চারটি পদ সমাসবদ্ধ বলে আমি প্রথমেই জানিয়ে দিচ্ছি। এই চারটি পদ কিভাবে এসছে তার অনুমান তোমরা অষ্টম শ্রেণীর থেকে অবশ্যই বুঝতে পেরেছ যে এটি তোমাদের কাছে সব থেকে সহজতর লেগেছে যেই সমাস, সেই দ্বন্দ্ব সমাস এর অংশ হিসেবে আমরা এই পর্বে আলোচনা করব। তাই আজকে আমাদের আলোচনায় থাকবে দ্বন্দ্ব সমাস। প্রথমেই লক্ষ্য করো দ্বন্দ্ব বানান। বছর বছর আমরা মাধ্যমিক খাতা দেখবার সময় কিংবা পরীক্ষার পর্বেও লক্ষ্য করে থাকি যে বানানটি নিয়ে বিশেষ ধরনের সমস্যা ছাত্রছাত্রীদের মধ্যে লক্ষ্য করা যায়। দয় ব, দন্ত নয় দয় ব, দ্বন্দ্ব বানানটি প্রথম থেকেই এই বানানটির প্রতি আগেই সচেতন হতে বলবো, তারপরে আমরা সমাসটির পর্বে চলে যাব। তো আমরা প্রাথমিক পর্বে এই শব্দটির অর্থ খুঁজতে যেমন আমরা নির্ণয় করে থাকি প্রকৃতি প্রত্যয়। প্রথমে প্রকৃতি প্রত্যয় করে দেখি কি অর্থ দাঁড়ায়। প্রকৃতি প্রত্যয় করলে দাঁড়াবে, দ্বন্দ্ব শব্দটির প্রকৃতি প্রত্যয় করলে দাঁড়াবে দ্বি যুক্ত দ্বি, দ্বি যুক্ত দ্বি। তাহলে এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ এবং বাংলা অর্থ কি দাঁড়ায়? তাহলে বাংলা বাংলা অর্থ এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে দুটো। এর দুটো অর্থ হয়। এই যে দ্বি এবং দ্বি, দ্বি কথার অর্থ দুই, অর্থাৎ দুজনের এখানে হতে পারে বিরোধ। রাজায় রাজায় দ্বন্দ্ব হতো, তোমরা অবশ্যই শুনেছ। আবার একটা দ্বিতীয় অর্থ হতে পারে, এক নম্বর অর্থ বিরোধ, দু নম্বর অর্থ হচ্ছে জোড় বা মিলন। এই দুটো অর্থই কিন্তু দ্বন্দ্বের মধ্যে প্রযোজ্য, অর্থাৎ বিরোধ অর্থও প্রযোজ্য হতে পারে, কারণ এখানে দুটি শব্দের বিরোধিতা থাকলেও তারা একসঙ্গে আসতে পারে। আবার দুটি শব্দ জোটবদ্ধ হচ্ছে এবং দি এই দুটো শব্দ যেহেতু এখানে যোগ হচ্ছে, তাই কিন্তু এখানে জোট বা মিলন শব্দটি এখানে বেশি গ্রহণযোগ্য হবে। বারবার বলছি, দুটো অর্থ বিরোধ এবং জোড় বা মিলন দ্বন্দ্ব শব্দে, কিন্তু কোন অর্থটি এখানে গ্রাহ্য হবে না, দ্বিতীয় অর্থটি জোড় বা মিলন অর্থটি এখানে আমরা গ্রাহ্য করব। কারণ এখানে আমরা দেখব যে বিভিন্ন ধরনের শব্দ এই সমাসে এসে জোটবদ্ধ হয়েছে। এই সমাসটিকে ভাগবত গীতাতেও একটি শ্লোকে শ্রেষ্ঠ সমাস বলে উল্লেখ করা হয়েছে, কারণ সব কিছুকে মিলিয়ে দেয়। জগৎ হচ্ছে মিলন ক্ষেত্র, সেই মিলনের ক্ষেত্রে এই সমাস মিলিয়ে দেয় বলে একে শ্রেষ্ঠ বলে গণ্য করা হয়েছে। তো যাই হোক সে কথা, তাহলে জোট বা মিলন অর্থটি এখানে কিন্তু বেশিরভাগ অংশে কার্যকরিতা পাবে। এবার আমরা পরের অংশে যেটা আসি, সংজ্ঞা। দ্বন্দ্ব সমাসের যে সংজ্ঞা পড়ব, যে যখন যে সমাসে বলবো
যে সমাসে দুটি পদ কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়, কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয় এবং সমাসবদ্ধ পদে উভয় পদের অর্থ প্রাধান্য বজায় থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। এবার আমরা যদি এর বৈশিষ্ট্যগুলি এক এক করে বের করে নিই, তাহলে দ্বন্দ্ব সমাসের যে বৈশিষ্ট্যগুলি আমরা যদি এখানে দেখে নিই, তাহলে কি দাঁড়ালো? এক নম্বর কি? সংযোজক অব্যয় ও, এই ওটা আমি মেনশন করেই দিচ্ছি, এখানে ও দিয়েই ব্যাস বাক্য গঠন হবে। ও যোগে ব্যাস বাক্য গঠিত হয়। দু নম্বর, সমাসবদ্ধ পদে পূর্বপদ ও পরপদ উভয়ের সমান অর্থ প্রাধান্য থাকে। সমান অর্থ প্রাধান্য থাকে। 3 নম্বরে যেটা আমরা বলবো যে এই শব্দগুলির ক্ষেত্রে, অর্থাৎ দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব সাধারণত স্ত্রীবাচক, অপেক্ষাকৃত ক্ষুদ্র শব্দ, শ্রদ্ধাশীল অর্থ পূর্বপদে বসে। কি বললাম? স্ত্রীবাচক শব্দ, অপেক্ষাকৃত ক্ষুদ্র, শ্রদ্ধাশীল, অর্থযুক্ত শব্দগুলি কোথায় বসবে? পূর্ব পদে থাকবে। পূর্ব পদে থাকে। আর কি বলবো? আর 4 নম্বর ক্ষেত্রে বলবো যে এক্ষেত্রে যে শব্দগুলি হবে সেগুলো আসলে এক প্রকার শব্দদ্বৈতই। 4 নম্বর, উৎপন্ন শব্দ এক প্রকার শব্দদ্বৈতই। উৎপন্ন শব্দ এক প্রকার শব্দদ্বৈতই। তাহলে ব্যাস বাক্য গঠনের সময় সংযোজক অব্যয় ও যোগ করা হবে। সমাসবদ্ধ পদে পূর্বপদ পরপদ উভয়ের সমান অর্থ প্রাধান্য থাকবে। স্ত্রীবাচক শব্দ, অপেক্ষাকৃত ক্ষুদ্র, শ্রদ্ধাশীল অর্থযুক্ত শব্দগুলি পূর্ব পদে থাকবে। উৎপন্ন শব্দ এক প্রকার শব্দদ্বৈত। এবার আমরা দ্বন্দ্ব সমাসের সূত্র দেখে নেব। সূত্র কি? সূত্র সাজানো যায় দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অত্যন্ত সহজ সরল
একটি সূত্র থাকবে, যেই সূত্রটি কি না প্রথমে থাকবে পূর্বপদ, মাঝখানে থাকবে ও, তারপরে থাকবে পরপদ, সমান হবে সমস্ত পদ। হলো? তাহলে আমরা যখনই দেখব কোনো সমসমান পদকে আমরা ও ব্যাস বাক্য দিয়ে ভাঙছি, তাহলে আমরা অবশ্যই চোখ বন্ধ করে এটা লিখে দিতে পারবো যে এটা দ্বন্দ্ব সমাসে যাচ্ছে। আমাদের তো সমাস চিনতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা দ্বন্দ্ব সমাসে যাচ্ছি। এবার আমরা আসি যে একটা উদাহরণের নিয়ে নেই, যে উদাহরণ একটা দেখে নেই। প্রথমে বলা ছিল স্কুল কলেজের এই শব্দটা নাকি সমাসবদ্ধ শব্দ, তাহলে আমি যদি এখানে বসিয়ে দেই স্কুল কলেজ, স্কুল হাইফেন কলেজ, দ্বন্দ্ব সমাসে বেশিরভাগ ক্ষেত্রে মাঝখানে হাইফেন ব্যবহার থাকে। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙবো? তাহলে এখানে আমরা দুটো পদ তো প্রথমেই দেখতে পাচ্ছি, কি কি, একটা স্কুল আর একটা কলেজ। তাহলে এই দুটো শব্দকেই আমি বসিয়ে দেব, স্কুল আর পরপদে বসাবো কলেজ, মাঝখানে কি লাগাবো? ও, বাস এই হয়ে গেল স্কুল ও কলেজ, স্কুল কলেজ। এটি আমার দ্বন্দ্ব সমাস। এক্ষেত্রে আর কোনো রকম সন্দেহ বা কোনো ধরনের কিছু থাকছে না, একদম সহজ সরল এই সমাস। শুধু মনে রাখবে যে সমাসের ব্যাস বাক্যে কোনো না কোনো সংযোজক অব্যয় দ্বারা দুটো পদ যুক্ত হবে এবং সমাসবদ্ধ পদে উভয় পদের অর্থ প্রাধান্য ঘটবে। দুটি পদ কোনো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত, সমাসবদ্ধ পদে উভয়ের অর্থ প্রাধান্য বজায় থাকবে, সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এবার আমরা দেখব যে দ্বন্দ্ব সমাসের বিভাগ কিছু আছে কিনা। চলে যাই পরবর্তী অংশ, দ্বন্দ্ব সমাসের বিভাগ। এই বিভাগ পর্বে আমরা দ্বন্দ্ব সমাসকে দুটো ভাগে ভাগ করে নেব। প্রথমেই আমরা দেখব যে প্রকারভেদের দিক থেকে দ্বন্দ্ব সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। দ্বন্দ্ব সমাসকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। কিভাবে? পদ পরিচয়গত, পদ পরিচয়গত দিক দিয়ে একটা ভাগ করব, আর দ্বিতীয় ভাগটি করব আমরা যেটা অর্থগত, অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে, অর্থ বৈশিষ্ট্যের দিক থেকে আমরা ভাগ করব। অর্থ বৈশিষ্ট্য, অর্থ বৈশিষ্ট্যগত দিক থেকে ভাগ করব। তো প্রথমে আমরা আসি পদ পরিচয়গত দিক থেকে। এখানে যে পূর্বপদ এবং পরপদ রয়েছে বা সমসমান পদগুলি রয়েছে তার উপর বিচার করে আমরা কিন্তু এই সমাসকে ভাগ করব। এতে আমরা পাবো 5টা ভাগ। 1, বিশেষ্য বিশেষ্য দ্বন্দ্ব, বিশেষ্য বিশেষ্য দ্বন্দ্ব। বুঝতেই পারছো এখানে পূর্বপদ হবে বিশেষ্য, পরপদ বিশেষ্য, তাই এর নাম হবে বিশেষ্য বিশেষ্য দ্বন্দ্ব। যেমন আমি বললাম ভাত ডাল, ভাত ডাল, ছেলে মেয়ে, সব নাম বোঝাচ্ছে। আমি কয়েকটা উদাহরণ দেই আর মুখে বাকিগুলো বলে যাই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দুধ ভাত, কোলাকুলি, জন্ম মৃত্যু, সুখ দুঃখ, জমা খরচ ইত্যাদি, এগুলো সব বিশেষ্যের মধ্যেই পড়ছে, অর্থাৎ কোনো না কোনো নাম বোঝাচ্ছে। এবার দ্বিতীয় ভাগটিতে কি আছে না, দ্বিতীয় ভাগটিতে রয়েছে বিশেষণ বিশেষণ দ্বন্দ্ব, অর্থাৎ পূর্বপদ পরপদ উভয়েই রয়েছে যেখানে বিশেষণ 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 দ্বন্দ্ব। এখানে বিশেষণ বিশেষণ দ্বন্দ্বের মধ্যে কারা পড়ছে, যেখানে আমরা দেখব যে দুটো গুণ, ধরো বললাম ভালো মন্দ, ছোট বড়, আসল নকল, লাল নীল ইত্যাদি। একটা উদাহরণ রাখি, ভালো মন্দ, ছোট বড়, লাল নীল ইত্যাদি, এগুলো আমার পড়ছে বিশেষণ বিশেষণ দ্বন্দ্বের মধ্যে। এরপরে যে বিভাগটি আছে সর্বনাম সর্বনাম দ্বন্দ্ব, সর্বনাম সর্বনাম দ্বন্দ্ব। সর্বনাম সর্বনাম দ্বন্দ্ব বলতে কি, যেমন তুমি আমি, যাকে তাকে, যে সে, যেটি সেটি, এগুলো।
তুমি আমি, যে সে, এগুলো হচ্ছে সর্বনামীয় দ্বন্দ্ব। আর আর কি ভাগ রয়েছে? আরও ভাগ রয়েছে, যেমন ক্রিয়া দ্বন্দ্ব। ক্রিয়া দ্বন্দ্ব লিখে দিই, মানে দুটো ক্রিয়ার ক্ষেত্রেই আমরা এটা দ্বন্দ্ব সমাসটা বুঝতে পারবো। যেমন আসা যাওয়া, হ্যাঁ, তারপরে পড়াশোনা, এই যে এখানে আমরা পড়াশোনা রেখেছি, পড়াশোনা এইটা আমরা ক্রিয়া দ্বন্দ্বের মধ্যে ফেলবো, পড়াশোনা। হ্যাঁ, তো এগুলো আমরা ক্রিয়া দ্বন্দ্বের। তাহলে আসা যাওয়া, একটু কালিটা চেঞ্জ করে দেই, আসা যাওয়া, তারপরে বললাম পড়াশোনা ইত্যাদি এখানে ক্রিয়া দ্বন্দ্বের মধ্যে পড়ছে। এছাড়া দ্বন্দ্বের আরেকটি বিভাগ করা যায়, যেটা এখানে পদগত না হয়, অব্যয় দ্বন্দ্ব কিন্তু হবে না, কারণ দুটো অব্যয়কে পাশাপাশি বসিয়ে আমরা সচরাচর শব্দ তৈরি করি না, সেই জন্য এখানে অব্যয় দ্বন্দ্ব হবে না। থাকবে অনুকার দ্বন্দ্ব একটা হতে পারে, কারণ এখানে অনুকার শব্দ প্রায়ই থাকে। অনুকার দ্বন্দ্ব, এই অনুকার দ্বন্দ্ব নিশ্চয়ই তোমাদের মনে থাকবে যে অনুকার শব্দ কোনগুলো। একটা যে অনুকৃতি থেকে অনুকার শব্দটা এসছে, অর্থাৎ একটি মূল শব্দ, একটি তার ছায়া। এটা আগে মূল শব্দটা হতে পারে, পরে ছায়া হতে পারে, অথবা পরে ছায়া কিন্তু আগে মূল শব্দ, আগে ছায়া পরে মূল শব্দ, এরকম হতে পারে। সেটি হবে আমাদের অনুকার দ্বন্দ্ব। যেমন আমরা বলতে পারি হিসাব টিসাব, কাজ টাজ ইত্যাদি, জল টল ইত্যাদি। বললাম হিসাব টিসাব, একটির অর্থ আছে আরেকটির অর্থ নেই, কাজ টাজ, এগুলি পড়বে আমার অনুকার দ্বন্দ্বে। তো যাই হোক না কেন, তাহলে আমরা পদ পরিচয়গত দিক থেকে আমরা দেখলাম যে এখানে বিশেষ্য বিশেষ্য দ্বন্দ্ব, বিশেষণ বিশেষণ দ্বন্দ্ব, সর্বনাম সর্বনাম দ্বন্দ্ব, ক্রিয়া ক্রিয়া দ্বন্দ্ব এবং অনুকার দ্বন্দ্ব, এই পাঁচটি বিভাগ আমরা পদ পরিচয়গত দিক থেকে দ্বন্দ্ব সমাসে করতে পারছি। এবার অর্থগত বৈশিষ্ট্যের দিক থেকে কি আসে দেখা যাক। অর্থগত দিক থেকে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। সমার্থক কথাটি থেকেই বুঝতে পারছো যে সমান অর্থ, দুজনের অর্থ প্রায় সমান। ধরো বললাম ভয় ডর, ভয় ডর, ভয় ডর, এখানে ভয়ের অর্থও যা, ডর শব্দের অর্থও তা, কিন্তু ভয় ও ডর, ভয় ডর। লজ্জা শরম, ভয় ডর, লজ্জা শরম। এছাড়া আমরা বলবো মামলা মোকদ্দমা, কাজকর্ম, ব্যবসা বাণিজ্য, ঠাকুর দেবতা, বই একটু ঘেঁটে নেবে, অনেক এই ধরনের উদাহরণ তোমরা। সমার্থক দ্বন্দ্ব অর্থাৎ দুজনেরই অর্থ কিন্তু এখানে একই। এবারে যেটা আসবো প্রায় সমার্থক, একই নয় কিন্তু তারা প্রায় কাছাকাছি অর্থেই ব্যবহার করে থাকি, এদেরকে প্রায় সমার্থক দ্বন্দ্ব। তাহলে প্রায় সমার্থক দ্বন্দ্বের শব্দগুলো কোনটা? ধরো আমি বললাম স্কুল কলেজ, স্কুল কলেজ, দেখো স্কুল আলাদা কলেজ আলাদা, একটা নিম্নস্থানীয় একটা উচ্চস্থানীয়, কিন্তু এখানে আমরা স্কুল কলেজ শব্দটাকে ব্যবহার করছি একই রকম অর্থে। এছাড়া আমরা স্কুল কলেজ ছাড়াও যেটা পাবো টাকা পয়সা, স্কুল কলেজ, টাকা পয়সা। আরও আমরা বেশ কিছু লিখতে পারি, যেমন হাট বাজার, দুটো যদিও আলাদা প্রায় একসঙ্গে করে থাকি, ছেলে ছোকরা, দান ধ্যান, গল্প গুজব, অনেক আছে, বইতে একটু দেখে নেবে। এগুলি হচ্ছে প্রায় সমর্থক। এরপরে যেটা সেটি হচ্ছে বিপরীতার্থক। বিপরীতার্থক দ্বন্দ্ব, অর্থগত দিক থেকে যারা বিপরীত, বিপরীতার্থক দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব আমার সামনেই একটা উদাহরণ লেখা আছে, রাত দিন। কি এটা পরস্পরের বিপরীত? তো রাত ও দিন, রাত দিন। আমরা ঠিক এই রকমভাবে ভালো মন্দ, ছোট বড়, জানা অজানা, লাভ লোকসান, এইগুলো হচ্ছে আমরা বিপরীতার্থ। আর একটা লিখে দেই, রাত দিন দিলাম, ভালো মন্দ দেই, ভালো মন্দ, যেগুলোর অর্থ বিপরীত।
তুমি ওখানে বিভাগ করে অবশ্যই লিখতে পারো যে এটা বিপরীত। এছাড়া পাবো আরও কিছু দ্বন্দ্ব সমাস আছে, যেমন ইত্যাদি অর্থপ্রকাশক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থপ্রকাশক কিছু কিছু বইয়ে পেয়ে থাকি, তাই তুলে ধরলাম। প্রকাশক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থপ্রকাশক বলতে অর্থাৎ এখানে যে অর্থটা প্রকাশ হবে, যে এগুলোর মধ্যে সীমাবদ্ধতা নেই, আরও অনেক কিছু আছে। ধরো বললাম জীবজন্তু, জনমানব, তাহলে বললাম জীবজন্তু, অর্থাৎ কোনো জীবকে নির্দিষ্ট করে বলা নেই, সমস্ত জীবকে মিলিয়ে বলা হচ্ছে, এই জন্য ইত্যাদি অর্থ প্রকাশক। তারপরে বললাম জনমানব, জনমানব, হ্যাঁ, ঢাল তরোয়াল, বাসন কোষণ, এগুলোকে ইত্যাদি অর্থ প্রকাশক দ্বন্দ্বের মধ্যে ফেলতে পারি। এছাড়াও রয়েছে আরও বেশ কিছু, যেমন বিভাগ রয়েছে, দেওয়া থাকে সমাহার দ্বন্দ্ব। সমাহার দ্বন্দ্ব, এই সমাহার দ্বন্দ্বের বিষয়টি হচ্ছে এখানে যে দুজন সব সময় একসঙ্গেই বসে সেরকম শব্দকে আমরা সমাহার, অর্থাৎ যে দুটি শব্দ সবসময় পাশাপাশি বসে কিন্তু তারা অর্থগত দিক থেকে আলাদা। আমি ধরো বললাম সর্দি কাশি, সর্দি কাশি কি একসঙ্গে আসে তো দুটি শব্দ? ভালো করে খেয়াল করে দেখো সর্দি কাশি একসঙ্গে আসে কিনা। এটা সব সময়। নাচ গান, নাচ গান সবসময় প্রায় একসঙ্গে এরা চলে আসে। ভাত ডাল, মালা চন্দন, হ্যাঁ, এইরকম, আর এই মুহূর্তে মনে পড়ছে না। এইগুলি হচ্ছে আমাদের সমাহার দ্বন্দ্ব। এছাড়া আরও একটি ভাগ রয়েছে যেটি হচ্ছে বিকল্পার্থে দ্বন্দ্ব, অর্থাৎ একটির বিকল্প অন্যটি। বিকল্পার্থে দ্বন্দ্ব সমাস, অর্থাৎ বিকল্প অর্থে। এর উদাহরণ হার জিত। দুজন পাশাপাশি বসছে কিন্তু যে কোনো একটা ঘটবে। শুনে মনে হতে পারে এটা বিপরীতার্থক দ্বন্দ্বের মধ্যেও পড়তো, কিন্তু এখানে হার বা জিত, হার জিত, এখানে কিন্তু এই জিনিসটাকে একটু ভালো করে মাথায় রাখবে, কারণ এখানে যখন আমরা সমাসকে আলাদা করতে যাব তখন কিন্তু হার ও জিত লিখলে হবে না। তাহলে কি লিখতে হবে? হার বা জিত, যে কোনো একটা। খেলাতে হার জিত রয়েছে, অর্থাৎ হার বা জিত, এখানে কিন্তু আমরা অব্যয়টা বা ব্যবহার করছি। এটা কিন্তু সংযোজক অব্যয় নয়, এটা কিন্তু বিয়োজক অব্যয়, তাই একটু বিশিষ্টতা আছে। 19-20, কম বেশি, এই শব্দগুলি এর মধ্যে পড়ছে। আমি বললাম 19-20, 19-20, কম বেশি, তাহলে এগুলো সব ঠিক ওই জাতীয় হবে, বিকল্পার্থে দ্বন্দ্বের মধ্যে পড়বে। তাই ভালো করে বিষয়টাকে একটু মাথা রাখতে হবে। এবং অবশেষে যে বিভাগটি আমরা পড়ব, এই বিভাগের আরেকটি ভাগ, সেটি হচ্ছে অ্যাক্সেস দ্বন্দ্ব। অ্যাক্সেস দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব সমাসের মধ্যে একটি বিশেষ ভাগ অ্যাক্সেস দ্বন্দ্ব। এর সংজ্ঞাটি অনেকভাবে পড়ে, মানে যেখানে বলতে হবে যে অ্যাক্সেস দ্বন্দ্ব যেখানে পৃথক একটি বহুবচনাত্মক একক শব্দ দ্বারা সমসমান পদগুলিকে একত্রে প্রকাশ করা হয়। তাহলে বলবো যে এর সংজ্ঞাটি পড়ে, তাই লিখে দিচ্ছি, যে দ্বন্দ্ব সমাসে পৃথক একটি কি বললাম, বহু বচনাত্মক একক শব্দ দ্বারা, বহু বচনাত্মক একক শব্দ দ্বারা সমসমান পদগুলিকে একত্রে প্রকাশ করা হয়। সমসমান পদগুলিকে একত্রে প্রকাশ করা হয়, পদগুলিকে একত্রে প্রকাশ করা হয় তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে।
এক্ষেত্রে যে সূত্রটি হবে, এখানে যে যে পদ থাকুক না কেন এখানে কিন্তু সম্পূর্ণ অন্য ধরনের একটি পদ বসবে। এটা বহুবচন যুক্ত পদ বসবে এখানে যে যে পদ থাকুক না কেন। যেমন আমরা বলবো যে আমি ও অনেকে, আমি ও অনেকে, কিন্তু এখানে কি বসবে তখন? আমরা। বিষয়টা ভালো করে লক্ষ্য করো, এখানে আমি ও অনেকে বলেছি, এই যে বহু বচনাত্মক একক শব্দ হচ্ছে এখানে আমরা, আর সমস্যমান পদগুলি যেগুলো হচ্ছে আমিও অনেকে আমরা, তুমিও অনেকে তোমরা। আবার বলতে পারি যে আমি, তুমি ও সে আমরা। আবার বলতে পারি তুমিও আমি আমরা, তুমিও সে তোমরা। বাবা তার ভাই ও তার বোনেরা করে বাবারা, এরকম করে আমরা, তোমরা হতে পারে এর উদাহরণ, তোমরা, তাহারা, বাবারা। বাবারা কি বললাম? বাবা ও তার ভাই বোনেরা। বাবা বা করতে পারি বাবা তার ভাই ও তার বোন, ওটা সবসময় শেষে রাখবে। বাবা ও তার ভাই, বাবা, বাবা কমা তার ভাই ও তার বোন সমান হবে বাবারা। বাবা তার ভাই ও তার বোন করে হবে বাবারা। এই গেল আমাদের দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে বিশেষ ভাগ। তাহলে দ্বন্দ্ব সমাসের পদ পরিচয়গত 5টি বিভাগ রয়েছে এবং অর্থগত বৈশিষ্ট্যে আমরা দেখতে পাচ্ছি টোটাল 7টি বিভাগ করেছি। তা সত্ত্বেও বেশ কয়েকটি উল্লেখযোগ্য দ্বন্দ্ব সমাস যেটি আমাদের এসছে প্রায় সংস্কৃত থেকে, তাদের সম্পর্কে উল্লেখযোগ্য দ্বন্দ্ব সমাস, এগুলি আলাদা করে একটু পড়তে হয়, না হলে এক্ষেত্রে প্রায়ই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। উল্লেখযোগ্য দ্বন্দ্ব সমাস যেমন দম্পতি, এর সমাস কি হবে? জায়া ও পতি। বুঝতেই পারছ সম্পূর্ণ আলাদা। জায়া ও পতি, দম্পতি। জায়া মানে স্ত্রী, পতি মানে স্বামী, স্বামী স্ত্রী মিলিয়ে হয় দম্পতি। জায়া ও পতি দম্পতি, এটাকে জায়াপতিও বলা হয়। অহ ও রাত্রি লিখলাম, অহ বিসর্গ মানে দিন ও রাত্রি সমান কিন্তু যেটা দাঁড়াবে অহরাত্র। অহরাত্র সন্ধিবদ্ধ হয়েছে এখানে অহরাত্র। ভালো করে খেয়াল করে দেখো এগুলো। রাত্রি ও দিবা, রাত্রি দিবা। কুশ ও লব, কুশ ও লব, কুশীলব। বললাম কুশ ও লব সমান কুশীলব। কুশ ও লব, কুশীলব, তালবশয় দীর্ঘইদা, কুশীলব। তাহলে এই যে জিনিসগুলো যেগুলো একটু আলাদা ধরনের আছে সেগুলোকে আমাকে ভালো করে পড়ে নিতে হবে। এখানে শেষ মুহূর্তে একটাই কথা বলবো, আমরা প্রথমেই বলেছিলাম যে স্ত্রী জাতীয় শব্দগুলি সাধারণত পূর্ব পদে বসবে, সঙ্গে বসবে অপেক্ষাকৃত ক্ষুদ্র শব্দ বা শ্রদ্ধাশীল ব্যক্তি। খুব ভালো করে দেখো পূর্বপদে এইরকম কিছু জিনিস এসছে কিনা। আমি ধরো লজ্জা শরম, একে আমি তো একটাই দ্বন্দ্ব সমাসে ব্যাস বাক্য ভাঙার পদ্ধতি, ঠিক মাঝখানটাতে ক্রস চালিয়ে দেবো, মাঝখানটাতে ক্রস চালিয়ে দেবো। তাহলে লজ্জা ও শরম, তার মধ্যে এই লজ্জা শব্দটা আছে সংক্ষিপ্ত, এই জন্য এটি সবসময় পূর্বপদে বসছে। স্কুল কলেজ দেখো সংক্ষিপ্ত। টাকা পয়সা এ ছোট, এর থেকে এত ছোট, অপেক্ষাকৃত ক্ষুদ্র শব্দ হলে বসবে পূর্বপদে। আর কি বলেছি? স্ত্রী জাতীয় শব্দে, স্ত্রী জাতীয় শব্দ ধরো এই যে জায়া, জায়া স্ত্রী জাতীয় শব্দ, এই জন্য এ কিন্তু প্রথমে বসছে। কিন্তু এইখানের ক্ষেত্রে আবার দেখো একটু ব্যতিক্রম বসছে, ছেলে ও মেয়ের ক্ষেত্রে কিছু ব্যতিক্রম হচ্ছে। আবার মা বাবা বললে হ্যাঁ সেখানে মা প্রথমে বসছে, স্ত্রী পুরুষ বললে স্ত্রী প্রথমে বসছে। আবার যে একটু সম্ভ্রম বা শ্রদ্ধাশীল ব্যক্তির ক্ষেত্রে যেখানে বললাম গুরু শিষ্য, সেখানে গুরু কিন্তু আগে বসবে। আর বামুন কায়েত, বামুন
আগে বসবে। তাহলে এইভাবে কিছু কিছু জিনিস আমাকে মাথায় রাখতে হবে। পরীক্ষার জন্য বিশেষ উল্লেখযোগ্য যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে যেহেতু উভয় পদের অর্থ প্রাধান্য, তাই আমি দেখব যে এই ধরনের দুটো শব্দের মাঝখানে ও দিয়ে ব্যাসবাক্য করলে যে তাদের অর্থটা পুরোপুরি আসছে কিনা। যদি এসে যায় তাহলে আমি বলবো এটা দ্বন্দ্ব সমাস, কোনো এক্ষেত্রে সমস্যা নেই। আর বিশেষ করে অ্যাক্সেস দ্বন্দ্ব পরীক্ষায় মাঝে মাঝে আসে, তাই অ্যাক্সেস দ্বন্দ্বটাকে একটু ভালোভাবে পড়বে। আর এই যে উল্লেখযোগ্য দ্বন্দ্ব সমাসে যাদের কথা উল্লেখ করা হলো, এরকম কিছু শব্দ দেখবে তোমার বইতে রয়েছে, তাদেরকে একটু ভালোভাবে দেখবে। এইখানে আমি আমার দ্বন্দ্ব সমাসের পর্ব শেষ করছি। ধন্যবাদ।